যারা যারা প্রথম ভিডিও দেখোনি তারা এখনই নিজ থেকে প্রথম ভিডিওটি দেখে আসতে পারো। ওর লাইফ চলবেই না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জুন যখন দেখল তারা একসাথে শুয়ে আছে, ওর সিস্টেম পুরো ক্র্যাশ করে গেল। কিন্তু টমও তখনও বুঝতে পারেনি। সে বাসায় ফেরার পথে যখন আগের রাতের কথা মনে করছিল, তখন হুট করে ওর মনে পড়ল, আরে ও তো বেডে শুয়েছিল, তাহলে ঘুম থেকে উঠল মেঝেতে কেন? মানে মাঝরাতে কিছু একটা তো হয়েছে। লজ্জায় ওর গাল একদম গিরগিটির মতো রং পাল্টাতে শুরু করল। কয়েক সপ্তাহ পর ছিল টমর জন্মদিন। জুন তাকে একজোড়া সানগ্লাস গিফট করল। টমো সেটা পরে চশমার ভাব দেখিয়ে জুনকে টিজ করতে শুরু করল যে আমি কিন্তু তোর চেয়ে বয়সে বড়। স্কুলে গিয়ে মিসুজুকে চশমাটা দেখাতেই সে রোস্ট করে বলল, কিরে, মেন ইন ব্ল্যাকের কসপ্লে করছিস নাকি? মিসুজু টমোকে একটা রেফারেন্স বুক গিফট করল, যা দেখে টমোর মুড একদম অফ হয়ে গেল। কিন্তু তখনই এন্ট্রি নিল আমাদের বড়লোকের বেটি ক্যারল। সে টমোকে জন্মদিনের গিফট হিসেবে একখানা খাঁটি সোনার বার দিয়ে দিল। টমো তো আকাশ থেকে পড়ল, কিরে, তুই কি ফেডারেল ব্যাংক ডাকাতি করেছিস? ক্যারল একদম শান্তভাবে বলল, আরে না, বাসায় এদিক সেদিক গোল্ড পড়ে থাকে তো একটা তুলে আনলাম। এটা শুনে মিসুজুর ভেতরের মিস্টার ক্র্যাবস জেগে উঠল। সে তখন ক্যারলকে পটাতে শুরু করল যাতে তার ওই অঢেল টাকা কোনো ভালো কাজে, মানে মিসুজুর কাজে লাগানো যায়। টমো চেয়েছিল ক্যারলকে মিসুজুর খপ্পর থেকে বাঁচাতে, কারণ মিসুজুর সাথে টিম আপ করা মানেই শয়তানের সাথে চুক্তি করা। কিন্তু মিসুজু ক্যারলের কানে কি এক মন্ত্র পড়ল যে ক্যারল 1 সেকেন্ডে রাজি হয়ে গেল। তারা টমোকে চ্যালেঞ্জ দিল, এই উইকেন্ডে তার মেকওভার হবে। টমো তো ভয়ে শেষ, কি জানি কি বানায় আমাকে। শনিবার যখন মিসুজুর বাসায় গেল, ওই দুই বান্ধবী মিলে তাকে এমনভাবে সাজালো যে টমোকে চেনাই দেয়। এরপর শুরু হলো গার্লি হওয়ার ট্রেনিং। মিসুজু বলল, তুই এই মোস্তানদের মতো কথা বলা বন্ধ কর, একটু পোলাইটলি কথা বল। টমো যখন নরম সুরে কথা বলা শুরু করল, ক্যারল তো খুশিতে আটখানা। কিন্তু আসল টর্চার শুরু হলো তখন যখন মিসুজু তাকে ওই অবস্থায় আইসক্রিম কিনতে দোকানে পাঠালো। আর ঠিক তখনই ঘটল সেই কাণ্ড। দোকানে টমোর দেখা হয়ে গেল আমাদের জুম্মান ভাইয়ের সাথে। দারুণ টুইস্ট। এই মেকওভারের কারণে জুন তো তাকে চিনতেই পারল না, কিন্তু ওর মনে খটকা লাগছিল। এই হট মেয়েটাকে কেন জানি পরিচিত লাগছে। টমো আইসক্রিম নিয়ে পালানোর সময় পপা তো ধরণীতল, মানে আছাড় খেল। আর আমাদের জুম্মান ভাই হিরোর মতো এগিয়ে এসে তাকে টেনে তুলল। জুন টমোর সাথে এত জেন্টলম্যান ব্যবহার করছিল যে টমো লজ্জায় হিতাহিত জ্ঞান হারিয়ে জুনকেই বলল তাকে একটু এগিয়ে দিতে। হাঁটার সময় জুন মনে মনে ভাবছিল, টমো কি কখনো এমন ড্রেস পরতে পারবে? না না, ও তো আস্ত একটা মস্তান। এরই মধ্যে কিছু বাচ্চা ফুটবল খেলছিল, আর সেটা দেখে টমোর ভেতরের মস্তান সত্তা জেগে উঠল। সে কয়েকটা গালি দিয়ে চিৎকার করে উঠল। পরে যখন সে সরি বলল, জুন মুচকি হেসে বলল, আমার কিন্তু গালি দেওয়া মেয়ে একদম পছন্দ না। এটা শুনে টমো তো খুশিতে মনে মনে লাড্ডু ফোটাচ্ছিল, তার মানে তার একটা চান্স আছে। কথার এক পর্যায়ে জুন ওই বাচ্চাদের দেখিয়ে টমোকে জিজ্ঞেস করল, তোর কি মনে হয় ওদের ফিউচার কেমন হবে? টমো বলল, হয়তো ওরা সারা জীবন একসাথেই থাকবে। জুন দীর্ঘশ্বাস ফেলে স্বীকার করল যে তারও এমন একজন বান্ধবী আছে, টমোকে বোঝাচ্ছে, যার সাথে ইদানিং সবকিছু কেমন জানি বদলে যাচ্ছে। টমো যখন জিজ্ঞেস করল সে কি চায়, জুন বলল, এখনই অত কিছু ভাবছি না, আপাতত আমার টার্গেট হলো ওকে ক্যারাটেতে হারানো। ভাই, এটা তো পাগলামি। হঠাৎ দেখা গেল টমোর আইসক্রিম গলে জল হয়ে যাচ্ছে। টমো একটা চিৎকার দিয়ে জুনকে থ্যাঙ্কস বলে এক দৌড়ে মিসুজুর বাসায় ফিরে এলো। সেখানে গিয়ে দেখল বান্ধবীরা তার জন্য সারপ্রাইজ কেক নিয়ে বসে আছে। টমো সব গল্প শোনালো আর বলল, জুনের ওই জেন্টলম্যান রূপটা তার বেশ ভালোই লেগেছে। পরের দিন সকালে জুম্মান ভাই টমোর বাসার সামনে এসেই হঠাৎ টমোর গাল টিপে ধরল। টমো তো ভয়ে আর লজ্জায় ওকে বরাবরের মতোই এক ঘুষি বসিয়ে দিল। কিন্তু দারুণ টুইস্ট, জুন মার খেয়ে উল্টো খুশি। টমো ভাবল, এই ছেলে কি মার খেতে পছন্দ করে নাকি? এরপর স্কুলে শুরু হলো বল টুর্নামেন্ট। টমো তো এমনিতেই কারাটে প্রো। সে যখন প্র্যাকটিস শুরু করলো, ওর পাওয়ার দেখে ক্লাসের মেয়েরা তো ভয়ে পালাবার পথ পায় না। শেষে টিচার বাধ্য হয়ে তাকে ছেলেদের টিমে পাঠিয়ে দিল। ছেলেরা খুশি হলেও টমো নিজের সুপারম্যান শক্তি নিয়ে বেশ টেনশনেই পড়ে গেল। ফাইনাল রাউন্ডে যখন টমো আর জুনের টিম খেলছে, তখন তানাই এসে খবর দিল বিপক্ষ টিমে নাকি কিং কং এর মতো বডিওয়ালা এক মস্তান আছে, যার নাম গোমা। গোমা জুনের ওপর আগে থেকেই নজর রাখছিল। সে জুনকে চ্যালেঞ্জ দিল, যদি আমি জিতি তবে তোকে জুডো ক্লাবে জয়েন করতে হবে। জুনও বুক ফুলিয়ে রাজি হয়ে গেল।
খেলা শুরু হতেই আমাদের বেচারা তানাই মিসুজুর দিকে তাকিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে সবার আগে আউট হয়ে গেল। এরপর যখন গোমা টোমোকে টার্গেট করে একটা আগুনের গোলার মতো বল ছুড়ল, জুন হিরোর মতো সামনে এসে সেই শটটা নিজের গায়ে নিয়ে টোমোকে বাঁচালো। ভাই, এটা তো পাগলামি। টোমো তখন রেগে গিয়ে টুর্নামেন্ট অফ পাওয়ার মুডে চলে গেল। সে এমন এক শট মারল যে গোমা কনফিউজড হয়ে গেল, আর সেই সুযোগে আমাদের তানাই বল লুফে নিয়ে গোমাকে আউট করে ম্যাচ জিতিয়ে দিল। টুর্নামেন্টের পর গোমা আর জুনের মধ্যে এক পার্সোনাল জুডো ফাইট হলো। গোমা জিতলেও সে মেনে নিল যে সে আসলে হেরেছে, কারণ জুন তার কারাটে ইউজ করেনি। গোমা যখন জিজ্ঞেস করল জুন কেন কোনো ক্লাব করে না, জুন একটা ইমোশনাল কথা বলল, আমি আসলে একজনকে আইডল মানি আর ওর লেভেলে পৌঁছাতে চাই। বাড়ি ফেরার পথে জুন টোমোকে বলল, তুই লড়লে গোমাকে পাত্তাই দিতিস না। জুন তখন মনে মনে রিয়েলাইজ করল যে সে আসলে টোমোর চেয়ে শক্তিশালী হতে চায় না, বরং সে টোমোর মতোই হতে চায়। কয়েকদিন পর জুন যখন জগিং করছিল, একটা মন্দিরের সিঁড়ির সামনে এসে সে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার মনে পড়ে গেল সেই 10 বছর আগের কথা, যখন টোকিও থেকে সে প্রথম এই শহরে এসেছিল। 10 বছর আগে জুন যখন নতুন এই শহরে এলো, সে শান্তিতে তার গেম খেলছিল। হঠাৎ টোমো একেবারে টারজানের মতো লাফ দিয়ে তার উঠানে হাজির। কথা বলতে বলতে টোমো জুনের হাত থেকে গেমটা কেড়ে নিল আর 2 মিনিটের মাথায় সেটাকে ভেঙে 2 টুকরো করে ফেলল। জুন রেগে গিয়ে টোমোর গালে এক ঘুষি বসিয়ে দিল। কিন্তু টোমো দম্বার পাত্রী না, সে উল্টো বলল, মাত্র একটা ঘুষি, আমি গেম ভেঙেছি, আমাকে আরও মারো। জুম্মান ভাই তো অবাক, এই মেয়ে কি মানুষ না জেনারেটর? সে ভয় পেয়ে বলল, আরে ভাই, আমি তো 1 পাঞ্চ ম্যান, আমার এক ঘুষিই যথেষ্ট। এভাবেই শুরু হলো এই অদ্ভুত ফ্রেন্ডশিপ। পরে টোমোর আব্বু গোড়ো আঙ্কেল টোমোকে নিয়ে এসে ক্ষমা চাওয়ালেন। ওই লোকটা তো টোমোর চেয়েও খতরনাক। তবে জুনের আম্মু এসে পরিস্থিতি সামলে দিলেন। এরপর থেকে জুন আর এই পাগলি টোমো একসাথে সময় কাটাতে শুরু করলো। একদিন টোমো তাকে মিসুজুর সাথে পরিচয় করিয়ে দিল, যে প্রথম দেখাতেই জুনকে ডিসলাইক করল। কয়েক মাস পরের কথা, নদীর পাড়ে বসে জুন যখন গেম খেলছিল, 2টো গুন্ডা এসে তার গেম কেড়ে নিল। টোমো যখন জুনের মুখে ব্যান্ডেজ দেখল, সে বুঝে গেল জুন মিথ্যা বলছে। ওই দিন সন্ধ্যায় টোমো সারা শরীরে চোট নিয়ে জুনের গেমটা ফেরত নিয়ে এলো। জুন খুশি হওয়ার বদলে টোমোর উপর ক্ষেপে গেল, তুই কেন মারামারি করতে গেলি? কিন্তু আসলে জুন নিজের উপরই ক্ষেপেছিল। সে ভাবছিল, আমি এতটাই দুর্বল যে একটা মেয়েকে আমার হয়ে লড়তে হচ্ছে। ওই দিনই জুন প্রতিজ্ঞা করল, যেদিন সে টোমোর চেয়ে শক্তিশালী হবে সেদিনই সে গেমটা ফেরত নেবে। আর সেই জেদ থেকেই সে টোমোর বাপের ক্যারাটে ডোজোতে ভর্তি হল। বর্তমানে ফিরে এসে জুন মন্দিরের ওপরে দাঁড়িয়ে ভাবছে, 10 বছর কেটে গেল, সে কি আদেও টোমোর মতো শক্তিশালী হতে পেরেছে? অন্যদিকে টোমো বাসায় বসে জুনের ওই পুরনো গেম খেলছে আর ভাবছে, জুন তো এখন আমার চেয়েও শক্তিশালী, সে কবে গেমটা ফেরত নিতে আসবে? দারুণ টুইস্ট না? সামার ভ্যাকেশন শুরু হতেই পুরো গ্যাং চলল সমুদ্র সৈকতে। সবাই সুইমস্যুট পরে রেডি, কিন্তু টোমো লজ্জায় হুডি পরে নিজেকে ঢেকে রাখল। বিচে বসে জুন যখন টমো আর ক্যারালকে দেখছিল, তখন আমাদের আইস কুইন মিসুজু তাকে রোস্ট করতে ছাড়ল না। এরই মধ্যে টমো এসে জুনকে টেনে পানিতে নিয়ে গেল। কিন্তু যখন ক্যারাল জুনের সাথে একটু বেশিই ঘনিষ্ঠ হচ্ছিল, টমোর ভেতরে হিংসার আগুন জ্বলে উঠল। সে ওয়াটার বল দিয়ে তাদের ওপর অ্যাটাক শুরু করল। ক্যারাল তখন ভয় পেয়ে মিসুজুর কাছে গিয়ে বসল। তখনই এক উটকো গুন্ডা এসে টমোকে ডিস্টার্ব করতে শুরু করল। কিন্তু আমাদের জুম্মান ভাই পানির নিচ থেকে একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে ওই গুন্ডাকে ধাগিয়ে দিল। টমো তো মনে মনে মহা খুশি যে তার নাইট ইন শাইনিং আর্মার তাকে সেভ করেছে। কিন্তু একটু পরেই জুন সব গুড়ে বালি ঢেলে দিল। সে মাফ চেয়ে বলল, সরি, আমি আসলে চাই না মানুষ আমাদের কাপল ভাবুক। অথচ যখন সে ক্যারালকে বাঁচাতে গেল এবং সবাই তাকে ক্যারালের বয়ফ্রেন্ড ভাবল, তখন তার কোনো মাথা ব্যথাই ছিল না। ভাই, এটা তো পাগলামি। মিসুজু তখন টমোকে বুদ্ধি দিল, যদি পরিস্থিতি বদলাতে চাস তবে জুনের আঠার মতো লেগে থাক। বুদ্ধি অনুযায়ী টমো আইসক্রিম কিনে জুনের একদম গা ঘেঁষে বসল। বেচারা জুনের তো তখন হার্ট ফেল হওয়ার দশা। সে বুঝতেই পারছিল না কেন সে জুনকে ইদানিং অন্য চোখে দেখছে। মিসুজু সব খেয়াল করছিল এবং সে বুঝে গেল জুন অবশেষে টমোকে মেয়েলি হিসেবে দেখা শুরু করেছে। কিন্তু এই বলদটা সেটা হ্যান্ডেল করতে পারছে না। এক রাতে টমোর বাসায় স্লিপওভারের সময় তারা কিংস গেম খেলল। মিসুজু রাজা হয়ে টমোকে এক খতরনাক হুকুম দিল, তোকে জুনের সাথে একা আতশবাজি দেখতে যেতে হবে। টমো তো অবাক, কিন্তু সে রাজি হয়ে গেল। সে যখন জুনকে ইনভাইট করতে গেল, ভেবেছিল জুন খুশিতে নাচবে, কিন্তু জুন একদম শান্তভাবে রাজি হলো। আসলে ভেতরে ভেতরে জুনও বেশ এক্সাইটেড ছিল। সে ওই দিনটার কথা ভাবছিল যখন টমো তাকে প্রপোজ করেছিল। সে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে টমো হয়তো সিরিয়াস ছিল না।
এদিকে মিসুজু তখন ভাবছে টমোকে মেয়েলি সাজগোজ শেখাতে গিয়ে সে কি নিজের পায়ে কুড়াল মারল, কারণ সে তো চেয়েছিল টমো তার সাথে সময় কাটাক, জুনের সাথে প্রেম করুক সেটা তো চায়নি। অবশেষে সেই দিন এলো। জুন বাড়ি থেকে বের হলো এই সিদ্ধান্ত নিয়ে যে আজ সে খুঁজে বের করবেই কেন টমোকে তার আর ব্রো মনে হচ্ছে না। কিন্তু সামনে গিয়ে যা দেখল তাতে জুনের মুখ দিয়ে কথা বরাবর বন্ধ হয়ে গেল। টমো আর জুন যখন মেলার মাঠে পৌঁছালো, দোকানের মালিকরা তো টমোকে দেখে টাসকি খেয়ে গেল। টমো ছোটবেলায় মেলায় এতটাই পাগলামি করত যে সবাই তাকে স্টল ডিস্ট্রয়িং ডেমন বা দোকান ভাঙা ডাইনি নামে ডাকত। সেই মস্তান মেয়ে আজ কিমোনো পরে এত শান্ত, মালিকরা তো বিশ্বাসই করতে পারছিল না। তারা একে অপরকে ফোন করে সাবধান করে দিল, সাবধান, টমো কিন্তু এলাকায় এসেছে। এদিকে মিসুজু বেচারি ক্যারল আর মিশাকির মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে ঘুরছিল। মেলার ভিড়ের মধ্যে টমো হঠাৎ জুনকে হারিয়ে ফেলে আর ভুল করে এক অচেনা লোকের হাত ধরে বসে। ওই বখারেরা টমোকে একা পেয়ে একদম ঘিরে ধরল। কিন্তু তখনই আমাদের এন্ট্রি নিলেন রিয়েল লাইফ সুপারম্যান জুম্মান ভাই। সে এক ঝটকায় টমোকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এলো। টমো যখন জুনকে ধন্যবাদ দিল, জুন তখন একটু আমতা আমতা করে বলল, সরি রে, আমি মাঝখানে নাক না গোলালেও পারতি, তুই তো একাই ওদের ধুয়ে দিতে পারতিস। এটা শুনে টমোর তো পিত্তি জ্বলে গেল। সে এক ঘা বসিয়ে দিয়ে বলল, আমি অ্যামাজন কুইনের মতো শক্তিশালী হতে পারি, কিন্তু সব সিচুয়েশনে মারামারি করা মেয়েদের কাজ না। জুন যখন আবার লজ্জা পেল, মনে হচ্ছিল সে টমোকে এখনই জাপটে ধরবে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে আতশবাজি দেখার জায়গা খুঁজতে গেল। টমো ভাবল আজ মনের কথা বলেই দেবে, কিন্তু শেষমেশ আর সাহস হলো না। ফেরার পথে জুন রিয়েলাইজ করল সে আর কোনোদিন টমোর সাথে আগের মতো পাঞ্চিং ম্যাচ খেলতে পারবে না, কারণ টমো এখন তার কাছে শুধুই এক মেয়ে। স্কুল খোলার পর টমো ছাদে বসে মিসুজুর কাছে কান্নাকাটি শুরু করল যে জুন ইদানিং কেমন জানি বদলে গেছে। মিসুজুও বুঝল পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। এরই মধ্যে সেই ফালতু গুন্ডার দল আবার উদয় হলো। তারা টমোর ওপর বদলা নিতে মিসুজুকে অ্যাটাক করল। ঠিক তখনই আমাদের টাসার গার্ল ক্যারাল উদয় হয়ে গুন্ডাদের শক দিয়ে মিসুজুকে নিয়ে এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে পালালো। মিসুজু চুপি চুপি জুনকে ফোন করে হেল্প চাইল, কিন্তু মানা করল টমোকে জানাতে। কিন্তু জুম্মান ভাইয়ের সেই রক্তপিপাসু চেহারা দেখে টমো বুঝে গেল ডাল মে কুছ কালা হ্যায়। জুন সব সত্যি বলে দিলে টমোও তার সাথে রওনা দিল। মিশাকিও তাদের পিছু নিল, কারণ তার হাবু বউ ক্যারেল বিপদে। ফ্যাক্টরিতে যখন গুন্ডারা মেয়েদের ধরে ফেলল, ঠিক তখনই টমো আর জুন স্টাইল করে এন্ট্রি নিল। শুরু হলো গণধোলাই। ওদিকে মিশাকি যখন ক্যারেলকে খুঁজতে গেল, সে দেখল ক্যারেল প্রায় জামাকাপড় ছাড়া অবস্থায় আছে। আসলে কাহিনী অন্য ছিল। মিশাকি ভাবল ওই গুন্ডারা বুঝি ক্যারেলের চেরি লুট করার চেষ্টা করেছে। ব্যাস, আমাদের শান্ত মিশাকি এবার হাল্ক হয়ে গেল। মিশাকি যখন রাগে গুন্ডাদের লিডারকে যমরাজ দেখানোর জন্য তেড়ে যাচ্ছিল, তখনই টমো আর জুন তাকে থামালো। এদিকে আমাদের ডন মিসুজু একা ওখানে রয়ে গেল আর গুন্ডাদের এমন এক ধমক দিল যে তাদের আত্মারাম খাঁচা ছাড়া। পরের দিন টমো যখন স্কুলে যাচ্ছিল, ওর খুব টেনশন হচ্ছিল যে আগের দিনের মারামারি দেখে জুন বুঝি ওকে আর মেয়ে ভাববে না। কিন্তু জুন এসে টমোর কাঁধে হাত রাখতেই টমো একদম ইলেকট্রিক শকের মতো এক্সাইটেড হয়ে এক দৌড়ে পালালো। জুন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বলদামি দেখল। এদিকে মিশাকি নিজেকে জুনের তুলনায় বড্ড দুর্বল ভাবছিল, তাই সে সাহস করে টমোর বাপের ডোজোতে ভর্তি হলো। টমোর বাপ তো মিশাকিকে দেখে ভাবল এ তো একখানা সৌজ বয়, মানে শৌখিন ছেলে। কিন্তু ওর চোখের দিকে তাকাতেই মুরব্বি বুঝে গেলেন ছেলের ভেতরে জিদ আছে। এরপর মিশাকির ওপর দিয়ে চলল হাড় ভাঙা খাটুনি। ক্লান্ত অবস্থায় ওকে জুনের সাথে লড়তে দেওয়া হলো। মিশাকি সাহস করে জুনকে জিজ্ঞেস করল, আমি জিতলে কি টমো আমাকে গুরুত্ব দেবে? এটা শুনে জুন তো রাগে ফেটে পড়ল আর মিশাকিকে এক ঘুষি দিয়ে নকআউট করে দিল। জ্ঞান ফিরলে মিশাকি দেখল সে টমোর বিছানায় শুয়ে আছে। টমো তাকে জিজ্ঞেস করল সে কি ক্যারলকে প্রোটেক্ট করার জন্য শক্তিশালী হতে চায়। মিশাকি কাচুমাচু হয়ে স্বীকার করল যে ছোটবেলা থেকেই ক্যারল কোনো না কোনো ঝামেলায় পড়ে আর সে কিছুই করতে পারে না। টমো তখন মোটিভেশনাল স্পিকার হয়ে মিশাকিকে বোঝালো যে সে মোটেও ইউজলেস না, আর এই সব কথা জুম্মান ভাই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। পরের দিন মিশাকির ভাবসাব দেখে ক্যারল বুঝল তার হবু বর এখন আলফা এনার্জি দিচ্ছে। মিশাকি যখন গর্ব করে টমোর প্রশংসা করছিল, ক্যারল তো হিংসে জ্বলে উঠল। সে সোজা ক্লাসে গিয়ে জুনকে অফার করল তার সাথে টাইম স্পেন্ড করার জন্য। মিসুজু যখন ক্যারলকে আটকাতে চাইল, ক্যারল ডাইরেক্ট ঝাড়ি দিয়ে বলল, এটা তোর ম্যাটার না। মিসুজু তো টাসকি খেয়ে গেল। ক্যারল এমন রুড বিহেভ করতে পারে সেটা সে ভাবতেই পারেনি। পরে জুনের সাথে বসে ক্যারল মনের কষ্ট শেয়ার করল। সে বলল সে মিসুজুর সাথে খারাপ ব্যবহার করেছে আর এখন এমন কিছু করছে যা টমো শুনলে রেগে যাবে। জুন তাকে সান্ত্বনা দিয়ে বলল,
টোমো আর যাই হোক বন্ধুদের মাঝপথে ফেলে যাওয়ার মতো মেয়ে না। ক্যারল তো দেখি আস্ত একটা শয়তানের হাড়ি। সে জুনের পারমিশন ছাড়াই ওর রুমে ঢুকে পড়ল। জুন যখন ওকে চলে যেতে বলল, ক্যারল ডিরেক্ট বলে দিল সে নাকি জুনকে রোডিওর মতো রাইড করতে এসেছে। জুন কিছু বোঝার আগেই ক্যারল ওর গালে একখানা কিস বসিয়ে বাঘিনীর মতো ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। সে জুনকে ইনডাইরেক্টলি খোঁচা মেরে বলল, টোমো তোর ধারে কাছেও আসবে না, কারণ মেয়েরা একটু এক্সপিরিয়েন্স ছেলে পছন্দ করে। জুন তো ভয়ে শেষ। সে ক্যারলকে সরিয়ে এক দৌড়ে টোমোর বাসায় গিয়ে ওকে জড়িয়ে ধরল। টোমো তো অবাক। ঠিক তখনই হার্লি কুইনের মতো ক্যারল ওখানে পপ আপ করে সবাইকে ভয় দেখিয়ে বিদায় নিল। পরের দিন মিসুজু বুঝতে পারল ক্যারল আসলে মিসাকিকে জেলাস করার জন্য এসব করছে। সে মিসাকিকে চেপে ধরল আর মিসাকিও স্বীকার করল যে সে ক্যারলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ব্যাস, আমাদের ভিলেন মিসুজু এক খতরনাক প্ল্যান বানালো। ক্যারলকে মানসিকভাবে এমনভাবে ভেঙে দিতে হবে যাতে মিসাকি তাকে প্রপোজ করতে বাধ্য হয়। মিসুজু ক্যারলকে গিয়ে মিথ্যা বলল যে মিসাকি তাকে শুধুই বোন ভাবে। ক্যারল কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল আর মিসাকি ওখানে গিয়ে সব সত্যি বলে দিল। সেখানেই মিসাকি তার মনের কথা খুলে বলল আর ক্যারলও রাজি হয়ে গেল। পরের দিন ক্যারল এক অদ্ভুত কস্টিউম পরে এসে মিসুজুকে থ্যাঙ্কস জানালো। কয়েক সপ্তাহ পর স্কুলে শুরু হলো অ্যানুয়াল ম্যারাথন। জুম্মান ভাই আর টোমো তো একদম হাইপড। তারা বাজি ধরল যে হারবে সে বিজয়ীকে এক সপ্তাহের জুস খাওয়াবে। দৌড় শুরু হতেই তারা ফ্ল্যাশের গতিতে ছুটতে লাগল। দৌড়াতে দৌড়াতে তারা ঝগড়া করছিল কে জিতবে, কিন্তু পিই টিচার স্কুটারে করে পাশ দিয়ে যেতেই তারা চুপ হয়ে গেল। মেয়েদের টার্নিং পয়েন্ট আসলেও টোমো থামল না, কারণ তার টার্গেট জুম্মান ভাই। কিন্তু হঠাৎ করেই টোমো ধপাস করে পড়ে গেল। জুন চেক করে দেখল টোমোর প্রচণ্ড জ্বর। জুন টোমোকে পিঠে নিয়ে ম্যারাথন শেষ করল এবং তাকে সোজা ক্লিনিকে নিয়ে গেল। টোমো যখন ক্লিনিকে জ্ঞান ফিরল, সে দেখল মিসুজু আর ক্যারল তার পাশে বসে আছে। মিসুজু সব খুলে বলতেই টোমোর তো বিশ্বাসই হচ্ছিল না যে জুন তাকে পিঠে নিয়ে দৌড় শেষ করেছে। ক্লিনিকে জুন ঢোকা মাত্রই আমাদের দুই কুটিল বান্ধবী মিসুজু আর ক্যারল সরে পড়ল। যাওয়ার আগে মিসুজু টোমোর কানে বিষ ঢেলে দিয়ে গেল, সুযোগ যখন পেয়েছিস পরিস্থিতিটা একটু নিজের দিকে টেনে নে। টোমো দেরি করল না। সে জুনকে আবদার করল তাকে পিঠে করে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। জুনও শান্ত ছেলের মতো তাকে পিঠে তুলে নিল। পরের দিন জুন যখন টোমোকে দেখতে গেল, টোমো তার সেই ছোটবেলার গেমটা জুনকে ফেরত দিয়ে দিল। সে বলল, তুই যেহেতু আমাকে পিঠে নিয়ে ম্যারাথন শেষ করেছিস, তার মানে তুই এখন আমার চেয়ে শক্তিশালী। এই কথা শুনে জুনের মনে পড়ে গেল সেই মিডল স্কুলের কথা, যেদিন সে প্রথম টোমোকে স্কার্ট পরা অবস্থায় দেখেছিল আর ওর দুনিয়া উল্টে পাল্টে গিয়েছিল, কারণ ও তো সারা জীবন টোমোকে একটা পোলাই মনে করত। জুন তখন কনফিউজড হয়ে টোমোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। এমনকি যখন ক্লাসের ছেলেরা জিজ্ঞেস করল তারা প্রেম করছে কিনা, জুন লজ্জায় আর ইগোতে সেটা ডিনাই করল। টোমো সবার সামনে বলে দিল, জুন তো আমাকে মেয়েই মনে করে না। এই কথা জুনের ইগোতে এমন লাগলো যে সে পুরো 1 বছর টোমোর সাথে কথা বন্ধ করে দিল। আর ঠিক তখনই ঘটল সেই অঘটন। জুন ভাবল একাকিত্ব কাটাতে সে এখন প্রেম করবে। আর কাকে প্রপোজ করল? আমাদের সেই ডন মিসুজুকে। মিসুজুও রাজি হয়ে গেল, শুধু জুনের কপালে দুঃখ দেওয়ার জন্য। কিন্তু প্রথম ডেটেই জুন তাকে সাইকেলে করে পাহাড়ে নিয়ে গেল ভিউ দেখাতে। মিসুজু তো ওখানেই ডিসাইড করলো যে জীবনে সে আর অ্যাথলিট হবে না। দ্বিতীয় দিন জুন তাকে নিয়ে গেল মাছ ধরতে। পুরো বোরিং এক্সপিরিয়েন্স। 1 সপ্তাহ পর টোমো দেখল মিসুজুর অবস্থা একদম ওভারওয়ার্কড কলেজ স্টুডেন্টের মতো। মিসুজু তখন টোমোর কাছে স্বীকার করল যে জুনের এই পাগলামি সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। পরে মিসুজু যখন জুনকে ব্রেকআপ দিতে গেল, জুন উল্টো তাকেই ডাম্প করে দিল। ভাই, এটা তো পাগলামি। শেষে জুন গিয়ে টোমোর কাছে মাফ চাইল। টোমো তো এক ঘুষি বসিয়ে দিল, তুই এতদিন কেন আমার সাথে কথা বলিসনি? জুন তখন সেই বলদ মার্কা রিজন দিল যে সে নাকি টোমোকে সবার আজে বাজে প্রশ্ন থেকে প্রোটেক্ট করছিল। টোমো কাঁদতে কাঁদতে ওকে মাফ করে দিল আর তারা আবার আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। টোমো ভাবল এবার জুম্মান ভাইয়ের জন্মদিনে ফাটিয়ে কিছু একটা গিফট করবে, কিন্তু পকেটে তো টাকা নেই। তাই সে পার্ট টাইম জব করার সিদ্ধান্ত নিল। মিসুজু ভাবল এই মস্তান মেয়ে একা কাজ করতে গেলে নির্ঘাত মালিককে পিটিয়ে হাসপাতালে পাঠাবে, তাই সেও সাথে জয়েন করল। তানাই তাদের অফার দিল নিজের বাবার রামেন শপে কাজ করার। ইউনিফর্ম পরে কাজে নামতেই বোঝা গেল কার দৌড় কত দূর। মিসুজু একদম প্রো লেভেলে কাজ করছিল, আর টোমো আর ক্যারল মিলে রামেন শপটাকে সার্কাস বানিয়ে ছাড়ল।
ঠিক তখনই এন্ট্রি নিলেন আমাদের জুম্মান ভাই। টোমোকে ইউনিফর্মে দেখে সে তো অবাক। টোমো যখন লাজুক মুখে জিজ্ঞেস করল ইউনিফর্মে তাকে কেমন লাগছে, জুন হুট করে প্রশংসা করে বসল। টোমো তো ওখানেই গলে জল। জুন কথা দিল সে রোজ আসবে, যতদিন টোমো সেখানে আছে। যাওয়ার সময় জুন আরও এক কাঠি সরস হয়ে বলল, আজকের রামেনটা বেশি টেস্টি ছিল, কারণ তুই সার্ভ করেছিস। ভাই, এটা তো পুরাই মাখন। অবশেষে জুনের জন্মদিনে টোমো তাকে একজোড়া ম্যাচিং রিস্ট ওয়াচ গিফট করল। জুনও খুশি হয়ে বলল সেলিব্রেশনটা টোমোর বাসাতেই হবে। কিন্তু এরপর শুরু হলো আসল ড্রামা। টোমো মিসুজুর কাছে টিপস চাইল কিভাবে জুনের সামনে নিজেকে আরও মেয়েলি প্রমাণ করা যায়। কুটিল মিসুজু এক খতরনাক বুদ্ধি দিল, এমন কিছু কর যেন জুন বুকে টাচ করে ফেলে। প্ল্যান অনুযায়ী সিঁড়ির কাছে নাটক সাজানো হলো। মিসুজু জুনকে ধাক্কা দিল যাতে সে টোমোর ওপর পড়ে, কিন্তু দারুণ টুইস্ট। জুন ডজ দিয়ে টোমোর বদলে সোজা গিয়ে পড়ল ক্যারলের ওপর। ক্যারল তো বরাবরের মতোই বিন্দাস, কিন্তু জুনের অবস্থা কাহিল। সে ভয়ে টোমোর কাছে মার খাওয়ার আবদার করল, আর টোমো মনের সুখে তাকে ধোলাই দিল। পরে এসব ভাবতে ভাবতে মিসুজু নিজেই সিঁড়ি দিয়ে ধপাস করে পড়ে গেল তানাইয়ের গায়ের ওপর। লজ্জায় পড়ে মিসুজু তানাইকে বলল সে এর বদলে কিছু করতে চায় কিনা। তানাই তো হাতে চাঁদ পেল। সে মিসুজুর ফোন নাম্বার চাইল, আর মিসুজুও দিয়ে দিল। মিসুজু আর ক্যারলের দেখা হতে মিসুজু স্বীকার করল যে তার মনে হচ্ছে সে বোধহয় টোমো আর জুনের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। ক্যারল তাকে জড়িয়ে ধরতে গেলেও আমাদের অ্যান্টি টাচ কুইন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পরের দিন সিঁড়ি থেকে পড়ার চোটে মিসুজু স্কুলে না আসায় টোমো তাকে দেখতে গেল। টোমো মিসুজুর হাতে সিন্ডারেলার নাটকের স্ক্রিপ্ট দিয়ে বলল বেশি চিন্তা না করে জলদি সুস্থ হয়ে ফিরতে। স্কুলে ফেরার পর মিসুজু দেখল তার কপালে জুটেছে সিন্ডারেলার রোল, আর আমাদের মস্তান টোমো হয়েছে প্রিন্স চার্মিং। জুম্মান ভাই এই খবর শুনে মিসুজুকে খেপানো শুরু করতেই দুই বান্ধবী মিলে তাকে ধোলাই দিল। রিহার্সেলের সময় মিসুজুর মুড অফ দেখে জুন তাকে পরামর্শ দিল টোমোর সাথে মন খুলে কথা বলতে, কিন্তু মিসুজু উল্টো জুনকেই ধাক্কা দিয়ে ফেলে দিল। ভাই, মিসুজুর সাথে পাঙ্গা নেওয়া মানেই বিপদ। অবশেষে নাটকের দিন টোমো, মিসুজু আর ক্যারলের মায়েরা দর্শক সারিতে হাজির হলেন। নাটকটা একদম ফাটাফাটি হলো। টোমো যখন প্রিন্স সেজে স্টেজে এলো সবাই তো মুগ্ধ। নাটক শেষে জুন টোমোকে নিয়ে ফেস্টিভ্যাল ঘুরতে বেরোলো। প্রথমে গেল মেইড ক্যাফেতে, যেখানে মিফুনে আর ওগাওয়া টোমোকে রানীর মতো খাতির করলেও জুনকে পাত্তা দিল না। এরপর হন্টেড হাউসে গিয়ে ভ্যাম্পায়ার সাজা মিশাকিকে তো টোমো প্রায় মেরেই ফেলেছিল। আসল ধামাকা হলো যখন মাঠের মাঝখানে আগুন জ্বালিয়ে বনফায়ার ডান্স শুরু হলো। জুন টোমোকে ডান্সের অফার দিল। নাচতে নাচতে টোমো যখন লাজুক মুখে জিজ্ঞেস করল তুই কি আমাকে পটাচ্ছিস, জুনের উত্তর শুনে টোমো একদম শকড। সে বুঝতে পারল জুম্মান ভাই এবার সিরিয়াস। ভয় আর লজ্জায় টোমো সেখান থেকে এক দৌড়ে পালালো। কয়েকদিন পর যখন তাদের দেখা হলো, টোমো একদম বদলে গেছে। সে সারাক্ষণ এক্সাইটেড হয়ে থাকছে, কিন্তু নাচের কথা তুললেই টপিক চেঞ্জ করে দিচ্ছে। মিসুজু আর ক্যারল বুঝতে পারল ডাল মে কুছ কালা হ্যায়। এদিকে স্কুলের করিডোরে জুনের সাথে মিশাকির দেখা হলো। পুরনো সব ঝামেলা ভুলে তারা যখন কথা বলছিল ঠিক তখনই মিশাকি যখন জুনকে জ্ঞান দিল যে আসল পুরুষ হ আর টোমোকে প্রপোজ কর, জুন তখন সিরিয়াস হয়ে গেল। সে প্রথমে মিসুজুর কাছে গিয়ে মাফ চাইল তাকে ইউজ করার জন্য। পরের দিন টোমো তার ডেস্কে একখানা চ্যালেঞ্জ লেটার পেল। সে ভাবল কোনো মস্তান বুঝি মার খাওয়ার জন্য ছাদে ডেকেছে, কিন্তু ছাদে গিয়ে দেখল আমাদের জুম্মান ভাই দাঁড়িয়ে। জুন সরাসরি জিজ্ঞেস করল সেদিন তুই যা বলেছিলি সেটা কি সিরিয়াস? টোমো তো রেগে আগুন। সে বলল তোর বলদামে কি গ্যারান্টি সহকারে আসে নাকি? আমি যে সারাক্ষণ তোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছি সেটা কি চোখে পড়ে না? জুন তখন স্বীকার করল যে সে আসলে সব বুঝত। টোমো বরাবরের মতো এক ঘুষি মারল, আর জুন ফ্লোরে শুয়ে শুয়েই বলে দিল আমিও তোকে ভালোবাসি। টোমো খুশিতে নাচানাচি না করে উল্টো প্যানিক করে বান্ধবীদের কাছে দৌড়ে গেল। ক্যারল তাকে সাহস দিল, আর মিসুজু তার ভুল স্বীকার করে টোমোকে বলল তুই যেমন তেমনই পারফেক্ট। এরপর টোমো আর জুন সেই পুরনো জায়গায় গেল যেখানে টোমো প্রথম প্রপোজ করেছিল। জুন সেখানে হাঁটু গেড়ে প্রপারলি প্রপোজ করল। টোমো টেনশনে ছিল যে প্রেম করলে তাদের সেই বেস্ট ফ্রেন্ড বন্ডিং নষ্ট হবে কিনা। জুন হেসেই উড়িয়ে দিল আর বলল চল একটা দৌড় প্রতিযোগিতা করি।
টোমো জিতে গেল আর জুন হাসতে হাসতে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল। গড়িয়ে পড়লে কি হবে, ওর মুখে তখন জগৎজয়ী হাসি আর খুশিতে সে হাত দিয়ে পাঞ্চ করছিল। কয়েক সপ্তাহ পর টোমো বান্ধবীদের কাছে কমপ্লেন করল যে প্রেম তো করছি, কিন্তু জুম্মান ভাই তো রোম্যান্স বোঝে না, কিছুই স্পাইসি হচ্ছে না। মিসুজু তখন বুদ্ধি দিল, তুই নিজে গিয়ে ওকে একটা কিস কর। টোমো লজ্জায় শেষ হয়ে গেলেও মিসুজু তাকে রোম্যান্টিক মুভি দেখার আইডিয়া দিল। উইকেন্ডে তারা ডেটে গেল। টোমোকে দেখে জুন পুরো লাল হয়ে গেল আর সুন্দর একটা কমপ্লিমেন্ট দিল। মুভি দেখার সময় যখন কিস করার সিন এলো, টোমো ভাবল এটাই সুযোগ, কিন্তু মুভির সিন দেখে নিজেই এত লজ্জা পেয়ে গেল যে শেষ মুহূর্তে আর কিস করতে পারল না। জুন যখন স্বীকার করল যে টোমোর প্রেমে পড়ার আগে সে রোম্যান্টিক মুভিকে ফালতু মনে করত, টোমো তো খুশিতে আটখানা। তারা একে অপরকে গিফট দিল। জুন দিল কানের দুল আর টোমো দিল হাতে বোনা মাফলার। কিন্তু টোমোর মাথায় তখন একটাই ভূত, তাকে আজ কিস করতেই হবে। জুনের বাসায় গিয়ে পরিস্থিতি একদম থমথমে হয়ে গেল, কারণ দুইজনের কেউই সাহস করে আগাতে পারছে না। শেষে টোমো খেপে গিয়ে ডাইরেক্ট বলে দিল সে সারা রাত ধরে শুধু জুম্মান ভাইকে জাপটে ধরার চিন্তাই করছে। জুন লজ্জা পেলেও হুট করে এক সিরিয়াস কথা বলে বসল। সে বলল সে টোমোকে কিস করতে চায়, কিন্তু পারছে না, কারণ টোমোর বাবা এখনো পারমিশন দেয়নি। আর টোমোর বাপের এক কথা, জুনকে নাকি লড়াইয়ে ওনাকে হারাতে হবে, তবেই সে টোমোর হাত জুনের হাতে দেবে। টোমো তো রেগে গিয়ে বাসায় গিয়ে আব্বুর ওপর চিৎকার শুরু করল, আমি তোমাকে ঘৃণা করি বলে গটগট করে চলে গেল। বেচারা গোড়ো আঙ্কেল তো পুরো বাকরুদ্ধ। পরের দিন টোমোর আম্মু জুনকে বুদ্ধি দিলেন ওনার হাজবেন্ডের সাথে এখনই লড়াই করতে, কারণ মন খারাপ থাকায় উনি এখন দুর্বল। কিন্তু জুন চাইল ফেয়ার ফাইট করতে। স্কুলে গিয়ে টোমো যখন শুনল জুন এই চ্যালেঞ্জ সিরিয়াসলি নিয়েছে, সে তো অবাক। মিশাকিও টোমোকে বুদ্ধি দিল গোয়ার তুমি না করে জুনকে সাপোর্ট করতে। টোমো যখন দৌড়ে ডোজোতে পৌঁছল, গিয়ে দেখল জুম্মান ভাইয়ের অবস্থা কাহিল। টোমোর বাবা তাকে পিটিয়ে প্রায় শেষ করে দিয়েছেন। টোমো চাইল জুনের বদলে লড়তে, কিন্তু জুন রাজি হল না। সে রক্তাক্ত শরীরে দাঁড়িয়ে বলল আমি লড়বই। প্রেমের শক্তিতে বলিয়ান হয়ে জুন আবার অ্যাটাক করল। ঠিক তখনই টোমো খেয়াল করল ওর বাবা আসলে ইচ্ছা করে নিজেকে ওপেন রাখছেন যাতে জুন তাকে হিট করতে পারে। আসলে উনি লড়াই করছিলেন না, উনি দেখছিলেন জুনের সাহস কতটুকু আর সে টোমোকে সারা জীবন আগলে রাখতে পারবে কিনা। জুন যখন বুঝল যে টোমোর বাবা আসলে তার শক্তির চেয়ে তার সাহস আর ইচ্ছা শক্তি পরীক্ষা করছেন, তখন ওর শরীরে যেন শতগুণ পাওয়ার চলে এলো। সে নিজেকে ছুড়ে দিল টোমোর বাবার দিকে আর সজোরে একখানা পাঞ্চ বসিয়ে দিল। পরিষ্কার জয় হলেও টোমোর বাবা তখনও মানতে রাজি ছিলেন না যে তিনি এক ছোকরার কাছে হেরে গেছেন। কিন্তু তখনই কাকিমা এন্ট্রি নিলেন আর ওনার সেই বিখ্যাত ধমক দিয়ে ওনার ছাগলের মতো জেদ একদম ঠান্ডা করে দিলেন। লড়াই শেষ। জুন আর টোমো বাইরে এলো। চাঁদের আলোয় জুন সাহস সঞ্চয় করে অফিসিয়ালি টোমোকে বলল, তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? আর কিছু বুঝে ওঠার আগেই টোমো জাপটে ধরে জুনকে একখানা জবরদস্ত কিস করে ফেলে। অবশেষে টোমোর সেই বহু প্রতীক্ষিত ফার্স্ট কিস আর মিশন সাকসেসফুল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর এরকম ভিডিও চাইতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করো। তোমরা যদি লাইক করো ভিডিও বানাতে অনেক উৎসাহ লাগে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।